আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনার রায় নিয়ে চলে এসেছি আমরা নয়াদিল্লিতে, কারণ রাজধানীতে আজ সারা দিন ধরে নজর ছিল কনস্টিটিউশন ক্লাবের দিকে। রাইসিনার লড়াইয়ের চাবিকাঠি কার হাতে থাকবে, সেখানে দাঁড়িয়ে নির্ণায়ক ভূমিকা নিতে পারে আজকের বৈঠক। এই জল্পনাটা সকাল থেকেই চলছিল এবং বেলা যত গড়ালো এবং শেষ পর্যন্ত যখন ঠিক বেলা ৩টের সময় বৈঠকটা শুরু হলো, তখন দেখা গেল 17টি বিরোধী দল তারা এক মঞ্চে এসেছেন এই কনস্টিটিউশন ক্লাবে। বলাই বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত প্রথম রাউন্ডে এই 17টা দলকে একজোট করা এবং যে একটা সর্বসম্মত রেজলিউশন যে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতভাবে একজন কমন ক্যান্ডিডেট দেওয়া হবে, সবাই মিলে মিলিত প্রার্থী দেওয়া হবে, এই রেজলিউশন অবধি পৌঁছানোটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, সিপিআইএম এর তরফ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, কংগ্রেসের পক্ষ থেকে কৌস্তব বাগচি এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। আমি আসবো তাদের কাছে, তার আগে সরাসরি একবার দেখে নেব যে 17টি দল, যার মধ্যে কংগ্রেস রয়েছে, সিপিআইএম রয়েছে, সিপিআই রয়েছে, সিপিআইএমএল রয়েছে, শিবসেনা রয়েছে, সমাজবাদী পার্টি রয়েছে, ডিএমকে রয়েছে, শরদ পাওয়ারের এনসিপি রয়েছে, সবকটি দল আজকে এক মঞ্চে এলো এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন যে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়েছিল। যদি শরদ পাওয়ার তিনি সম্মত হননি, যদি শরদ পাওয়ার সম্মত হন তাহলে সর্বসম্মতভাবে তাকেই সাপোর্ট দেওয়া হবে। যদি সম্মত না হন, তিনি যদি এই অবস্থানে অনড় থাকেন, তাহলে বিকল্প নাম নিয়ে ভাবনা চিন্তা হবে। ইতিমধ্যেই দুটো নাম উঠে আসছে, ভেতরে আলোচনা হয়েছে বলে, একজন গোপাল কৃষ্ণ গান্ধী, অন্যজন ফারুক আবদুল্লাহ। সব মিলিয়ে আজকের এই বৈঠক জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, দুয়ারে রাষ্ট্রপতি নির্বাচন, তার আগে প্রাথমিক উদ্দেশ্য ছিল বিজেপি বিরোধী প্রতিটি দলকে এক ছাতার তলায় আনা। ওয়াকিবহল মহল বলছে প্রথম রাউন্ডের শেষে সেই লক্ষ্যে অনেকটাই সফল মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর ডাকে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক টেবিলে বসেন 17টি বিরোধী দলের প্রতিনিধিরা। সেই বৈঠকে নির্যাস, রাইসিনার রেসে সর্বসম্মতভাবে একজন প্রার্থীই দেবেন বিরোধীরা। এদিন দুপুর 3টায় রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে শুরু হয় বৈঠক। সভাপতিত্ব করেন এনসিপি নেতা শরদ পাওয়ার। আপ, টিআরএস, বিজেডির মতন দল বৈঠক থেকে সরে দাঁড়ালেও জোটবদ্ধ ছবি তুলে ধরতে সমস্যা হয়নি বিরোধীদের। মমতার টাকা বৈঠকে যোগ দেন কংগ্রেস, সিপিএম, শিবসেনা, সপা সহ বিজেপি বিরোধী 17টি দলের প্রতিনিধিরা। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে পাওয়ারের নাম প্রস্তাব করেন বিরোধীরা, কিন্তু রাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য রাজি হননি প্রবীণ এনসিপি নেতা। এরপরই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এবং এনসি নেতা ফারুক আবদুল্লার নাম প্রস্তাব করেন মমতা। ঠিক হয়, পাওয়ার শেষ পর্যন্ত রাজি না হলে অন্য নাম নিয়ে ফের আলোচনায় বসবেন বিরোধীরা। All we have decided there will be only one consensus candidate. Though I personally, even all the members of the meeting, they unanimously suggested Sharad Pawar's name. If he is agreed, everybody will give him support. And if not, then the name should be come from the political parties. এর মিটিংয়ে অনেক অপোজিশন পার্টি এখানে ছিল, অধিকাংশ ভারতবর্ষের অপোজিশন পার্টি, এবং এটা ঠিক হয়েছে যে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে অপোজিশনের তরফ থেকে কনসেনসাস একজন ক্যান্ডিডেট আমরা দেব। যার নাম নিয়ে কথা আছে এবং সকলেই প্রায় এগ্রি করেছেন, কিন্তু পরবর্তী মিটিং হবে 20 বা 21 তারিখ। এদিন বিরোধী বৈঠকে কেন্দ্রের মোদী সরকারকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতেরও অভিযোগ করেন। In our country, the bulldozing is going on. In our democratic system, even every institution are being totally misused politically, and that's why it is necessary that all of us, हम लोग एक साथ में बैठने का हमारा जरूरत है। রাইসিনার রেসে এক কাট্টা বিরোধীরা, বসে নেই কেন্দ্রের শাসক দল বিজেপিও। সূত্রের খবর, বিরোধী বৈঠকের আগেই এদিন মমতাকে ফোন করেন রাজনাথ সিং। তৃণমূলের পছন্দের প্রার্থীর নাম জানতে চান প্রতিরক্ষা মন্ত্রী। আগে বিজেপিকে প্রার্থীর নাম ঘোষণা করতে বলেন মমতা। রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনার জন্য মল্লিকার্জুন খার্গে ও অখিলেশ যাদবকেও ফোন করেন রাজনাথ। সবকিছু ঠিক থাকলে 21 মাস পর 24-এর ভোট। তার আগে রাইসিনার রেস সব পক্ষের কাছেই অ্যাসিড টেস্ট। পাটিগণিতের হিসেবে বিরোধীদের চেয়ে দৌড়ে অনেকটাই এগিয়ে বিজেপি।
রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেডি টিআরএসের মতন দলগুলিকে পাশে পেলে রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে বেগ পেতে হবে না নরেন্দ্র মোদী অমিত শাহদের। রাজনীতির এই সরল সত্য বিরোধীদেরও জানা। তা সত্ত্বেও গেরুয়া শিবিরকে ওয়াকওভার দিতে নারাজ কংগ্রেস তৃণমূলের মতন দলগুলি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ মাত্র, আসলে বিরোধীদের পাখির চোখ 24-এই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি আলোচনায় যাওয়ার আগে একটু জ্যোতির্ময়ের কাছ থেকে সমীকরণটা বুঝে নেওয়ার চেষ্টা করব। জ্যোতির্ময়, আজ সকাল থেকেই চর্চা চলছিল যে কারা আসবেন না। শেষ পর্যন্ত 17টা রাজনৈতিক দল তারা এক ছাতার তলায় এলেন এবং তারা সর্বসম্মত রেজলিউশন নিলেন। এখন ইকুয়েশনটা কোথায় দাঁড়িয়ে রয়েছে? লোকসভা এবং রাজ্যসভা এবং দেশের প্রত্যেকটা বিধানসভায় রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধিত্ব রয়েছে তার নিরিখে যদি আমরা এই মুহূর্তে সংখ্যার হিসেব করি, খুব সহজভাবে বলতে গেলে রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ থেকে 20,000 ভোট পিছনে রয়েছে এই মুহূর্তে বিজেপি। এই 20,000 ভোটটা তার একটা নির্দিষ্ট মানদণ্ড আছে, অর্থাৎ সংখ্যার বিচারে কিন্তু যথেষ্ট কম। যদি আমরা 50%-এর হিসেবে ধরি তাহলে বলা যেতে পারে যে 48%-এর বেশি এনডিএর দখলে এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ খুব সামান্য পার্সেন্টেজ ভোট বিজেপির দরকার। আর ঠিক এই সামান্য পার্সেন্টেজের ক্ষেত্রে টিআরএস, টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি এবং আম আদমি পার্টি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন আম আদমি পার্টি তারা পাঞ্জাবের দখল তারা এই মুহূর্তে নিয়ে নিয়েছে। টিআরএস, বিজেডি তারা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অন্তত সংখ্যার নিরিখে তারা রয়েছে। এবং যেটা সবথেকে বেশি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলি তাদের অবস্থান কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি। ইতিমধ্যেই রাজনাথ সিং আমরা জানি যে তিনি বিরোধী দলগুলির কাছে আবেদন করতে শুরু করেছেন, ফলত এই দলগুলির কাছেও তিনি আবেদন জানাবেন এবং এরা যদি ভোট দেন বিজেপিকে, বিজেপির জয় তো নিশ্চিত। যদি এরা যদি অ্যাবস্টেন করেন, যদি ভোটদান থেকে যদি বিরত থাকেন, তাহলেও কিন্তু সেক্ষেত্রে বিজেপি যথেষ্ট এগিয়ে যাবে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললেন এবং আমরা তার কাছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম ইকুয়েশনটা। আমি সরাসরি চলে যাব শুরুতে দেবজিতের কাছে। দেবজিৎ, আজকে রাজধানীর বুকে 17টা রাজনৈতিক দল তাদের আমরা এক ছাতার তলায় আসতে দেখলাম এবং খুব তাৎপর্যপূর্ণভাবে সেখানে যেমন কংগ্রেস রয়েছে, আমি আগেও বলছিলাম যে কংগ্রেসের তিনজন প্রতিনিধি আজকের বৈঠকে তারা উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি শিবসেনা থেকে শুরু করে ডিএমকে থেকে শুরু করে আরজেডি থেকে শুরু করে 17টা রাজনৈতিক দল তারা এক ছাতার তলায় এলেন এবং তারা রেজলিউশন নিলেন যে এমন একজন সর্বসম্মত ক্যান্ডিডেট তারা দিতে চান যিনি কোট আনকোট যে নরেন্দ্র মোদী সরকার যা ড্যামেজ করেছে আর যাতে ড্যামেজ না করতে পারে সেটা যাতে তিনি রুখতে পারেন, এরকম একজন নাম তারা ভাবনা চিন্তা করছেন। দেখো মৌপিয়াদি, এই যে আজকের মিটিং হয়েছে দিল্লিতে, যেটাতে সমস্ত দল, রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী তাদের মধ্যে একটা বড় অংশ সেখানে ছিলেন, এটা অনস্বীকার্য। এই মিটিংয়ের ফল এটা কখনোই হবে না যে ওনাদের ঠিক করা, এখনই বলা যায় যদি সেরকম ভোটের হিসেব আমরা করি যে ওনাদের ঠিক করা প্রার্থী জিতবেন বা তিনি রাষ্ট্রপতি হবেন, এটা নয়। এই মিটিংটা করা হয়েছে এই জন্যেই, শুধু দেখার জন্য যে কারুর কথায় বিরোধী ঐক্য বলে যে সোনার পাথর বাটিটি এতদিন ধরে চলছিল, যে ডিমবাতের ব্রিগেড থেকে শুরু করে আজকে অবধি আমরা বিরোধী ঐক্যের কথা ঢক্কানিনাদ মাঝে মাঝেই শুনেছি। প্রতি ভোটেই যেটা আমরা শুনি এবং প্রতি ভোটের সময় নাম ঘোষণা হতে না হতেই প্রার্থীদের যেটা মিলিয়ে যায়, সেইটা কতটা হতে পারে কতটা হতে পারে না তারই জল মাপতে ওখানে গিয়েছিলেন সবাই। প্রথম কথা, এই বিরোধী ঐক্য একটা অদ্ভুত ইউটোপিয়া। অতীতে 17টা রাজনৈতিক দল তারা এক মঞ্চে আসছেন এবং তারা একটা সর্বসম্মত রেজলিউশন নিচ্ছেন, এটা কি দেখা গেছে? ওপিয়াদি, আমি কোনো একজন রাজনৈতিক কর্মী হিসেবে কোনো রাজনৈতিক দল সম্বন্ধে কোনো বিরূপ উক্তি বা তাকে ছোট করে দেখানো আমি এটা করব না। কিন্তু আমি এটা বলবো যে এই একই রকম ডিমভাতের ব্রিগেড যখন হয়েছিল এই বাংলাতে, তখনও অনেকেই এসেছিলেন, তারা প্রতিনিধি পাঠিয়েছিলেন। আজকেও যেরকম প্রতিনিধি বহু লোক পাঠিয়েছেন, তো সেরকম প্রতিনিধিরা গিয়েছিলেন। একটা জিনিস বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়েছে, এটা বাংলার রাজনীতির জন্য বলছি, সর্বভারতীয় রাজনীতিতে কী হবে কে জানে, যে সিপিএম বাংলাতে দাঁড়িয়ে মমতার বিরোধিতা করেন। মমতা ব্যানার্জি সিপিএমকে হারিয়ে আজকে মমতা ব্যানার্জি হয়েছেন, তৃণমূলকে সরকারে এনেছেন। এই সিপিআই এবং সিপিএম মমতা আজকে সিপিএমের একটা কথা কি ছিল, কেন কংগ্রেসের সঙ্গে সিপিএম বাংলায় হাত মিলিয়েছিল, তার কারণ আব্বাসের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে যে সিপিএম হাত মিলিয়েছিল সেটার কারণ সিপিএম বলে থাকেন কৌশলগত সমঝোতা। এবং সিপিএম বুক ঠুকে বলেন যে বিজেপি এবং তৃণমূল দুজনের থেকেই তারা সমদূরত্ব বজায় রাখবেন। কিন্তু আজকের এই মিটিং এ, বিশেষ করে মমতার ডাকা মিটিং এ, সিপিএম এবং সিপিআই দুজনেই খুব কমন যেটা তারা বলছেন কোট আনকোট যে মোদী সরকার ইতিমধ্যেই যে ড্যামেজ করেছে
যে আমাদের যে ডেমোক্রেসি, আমাদের যে গণতন্ত্র এবং যে সোশ্যাল ফ্যাব্রিক, তার ইতিমধ্যেই যা ড্যামেজ করেছেন মোদী সরকার, সেটা যাতে আর না করতে পারেন, সেটাকে বন্ধ করতে পারে, সেটাকে রুখতে পারে, এরকম একটা নাম ভাবনা চিন্তা করা হচ্ছে। তারা তো বলছেন যে এখানে তাদের কমন এজেন্ডা একটাই, মোদী বিরোধিতা। মৌপিয়াদি, সেটা তো স্বাভাবিক, মোদী বিরোধিতাই তো করবেন, সমস্ত বিরোধীরা মোদী বিরোধিতা করবেন, বিজেপি বিরোধিতা করবেন, এটাই স্বাভাবিক। আমরাও চাই যে একটা সত্যি বিরোধী ঐক্য হোক, একটা বিরোধী শূন্য যে লোকসভার অবস্থা আছে প্রায় এরকম একটা পজিটিভ রাজনীতি যদি এনারা করেন, তাহলে এটা তো গণতন্ত্রের পক্ষে ভালো। গণতন্ত্র তো এটাই চায়, সর্ববৃহৎ গণতন্ত্রে একটা বিরোধী শূন্যতার পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা তো নয়। কিন্তু এক মিনিট, একটাই কথা বলার আছে, এগোবে কারা পাশে থাকবে থাকবে না সেটা নিয়ে প্রশ্ন তুলছে দেবজিৎ। মৌপিয়া, রাজনীতিটা আমরা সবসময় বলি পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল। আজকে দেবজিৎ যে কথা বলছে ওই একই লজিকে কিন্তু আমরা বলতে পারতাম যে শহীদ মিনারে তো একসময় রাজীব গান্ধীকে হারানোর জন্য জ্যোতি বসু, ভিপি সিং, অটল বিহারী বাজপেয়ী হাত ধরেছিলেন, মিটিং হয়েছিল। সেটা আজকে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সবচেয়ে বড় বিপদের নাম ভারতীয় জনতা পার্টি। যারা মনে করেন, যে অংশটা মনে করেন আজকে সেই সমমনোভাবাপন্ন দলগুলো একটা জায়গায় এই কমন মিনিমাম জায়গাটা থেকে এক হয়েছে। এটা ঘটনা যে সিপিএম এর সাথে আমাদের রাজ্যে লড়াই আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু আজকে ভারতবর্ষের বুকে সমস্ত মানুষ একটা উপলব্ধি করছে যে একজন ছাত্রী যখন প্রতিবাদ করে, আফরিন ফতিমার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজকে ভারতবর্ষের মানুষ এটা উপলব্ধি করছে, সেটা যে রাজনৈতিক দলই হোক, বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলে তার বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করে তার কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। আজকে ভারতবর্ষের মানুষ এই একটা জায়গায় কমন মিনিমাম এক হয়েছে যে রান্নার গ্যাসের দাম 1000 টাকা ছাড়িয়ে গেছে, দেশের মানুষ খেতে পাচ্ছে না, পেট্রোল ডিজেলের এই ভয়ঙ্কর মূল্যবৃদ্ধির ফলে দেশের মানুষের মরার উপর খাড়ার গা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কার করে মৌপিয়া বলছি, 2021 একটা সিনেমার ট্রেলার দেখিয়েছিল, 2024 পুরো সিনেমাটা বাংলা ট্রেলার দেখিয়েছে। ভারতবর্ষের মানুষ পুরো সিনেমাটা দেখার জন্য প্রস্তুত রয়েছে। দলগুলো এক হয়েছিল, তাদের বক্তব্য যে শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচন নয়, তারপরেও অর্থাৎ দেশ জুড়ে একটা মোদী বিরোধী শক্তি তাকে একটা স্পষ্ট অবয়ব দেওয়ার চেষ্টা, এবং যে কারণে আজকে বিভিন্ন বিষয় কেন্দ্র রাজ্য যে ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র মানছে না, এরকম বিষয় যেমন আলোচনা হয়েছে। তার পাশাপাশি আরও একটি প্রসঙ্গ উঠেছে যে যাতে একটা ক্যালেন্ডার প্রোগ্রামস করা হয়, যাতে শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্রিক নয়, সারা বছর ধরেই বিভিন্ন ইস্যুতে গোটা দেশ জুড়ে নানান কর্মসূচি করা যায়, নানান অভিন্ন কর্মসূচি করা যায়। অর্থাৎ এই যে একটা এক হওয়া, বিরোধীদের যে এক হওয়া, এটা তো তোমাদের জন্য চিন্তার ভাঁজ ফেলবে? কোনো চিন্তার কিছু নেই, বরঞ্চ আমাদের পক্ষে খুব সুবিধা হবে। আজকে বলুন যে যারা ধরে নিই তর্কের খাতিরে, যদিও শারদ পাওয়ারের নাম আনা হয়েছে, কিন্তু শোনা মাত্রই তিনি রিজেক্ট করেছেন। তিনি জানেন, তিনি পাকা রাজনীতিক, তিনি জানেন এর ভবিষ্যৎ কি আছে, সেই জন্য তিনি বলেছেন। তারপরে এখনো পর্যন্ত কোনো নাম আসেনি। আমি চাই, বা আমি না চাইলেই বাকি নাম একটা আসবে। আমি যেটা বলতে চাইছি, বৃহত্তর ক্ষেত্রে, বড় রাজনীতির ক্ষেত্রে বরঞ্চ আরো ভোট এনারা হারাবেন। আজকে যে কারণে আব্বাসকে দলে নিয়ে সিপিএম এর ভোট হারিয়েছিল, যেভাবে আজকে কংগ্রেসের সঙ্গে সিপিএম হাত মেলানোর পরে কংগ্রেস এবং সিপিএম এর দুজনেরই ভরাডুবি হলো, যে বৈচারিক দৃষ্টিভঙ্গি থেকে একটা বিচার পদ্ধতি থাকে, সিপিএম এর বিচার পদ্ধতি, অর্থাৎ তারা যা ভাবে, তারা যে ইজমে বিশ্বাস করেন, সেটা কংগ্রেসের সঙ্গে কখনো এক হতে পারে না। আজকে কংগ্রেস, সিপিএম, সিপিআই, এমনকি নকশালপন্থী সিপিআই এমএলএ দীপঙ্কর ভট্টাচার্য আপনাদের এখানে বসে দাঁড়িয়ে, কিন্তু এটা কি করে হবে? আমরা দেখেছিলাম 2012 সময় যখন সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেস কথাবার্তা বলে, এবং তারপরই আমরা দেখলাম যে সমাজবাদী পার্টির যে অবস্থানটা সেটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। সেই নিদর্শনও তো রয়েছে। তো কতটা কনফিডেন্ট তোমরা যে আজকে যে 17টা দলকে তাদের যে ঐক্যের চিত্র দেখা গেল, সেটা আগে নিয়ে যাওয়ার জন্য? আমি জাস্ট একটা ইন্টারাপশন বলি, আজকে তার সাথে সাথে আরো কয়েকটা জায়গায় কিন্তু সমস্ত রাজনৈতিক দল এক হয়েছে। আমরা আবারও বলছি, কংগ্রেসের সাথে আমাদের লড়াই থাকবে, সিপিএম এর সাথে আমাদের লড়াই থাকবে। কিন্তু আপনি দেখুন, সাম্প্রতিক অতীতে আমরা দেখছি যে কটা রাজ্যে অবিজেপি সরকার, প্রত্যেকটা রাজ্যে ব্যাকডোর দিয়ে একটা ক্ষমতার ওরিয়েন্টেশনকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা গভর্নরকে দিয়ে। সেটা কেরালার ক্ষেত্রেও যেরকম সত্যি, আমাদের রাজ্যের ক্ষেত্রেও সত্যি। শুধু তাই নয়, সামগ্রিকভাবে ভারতবর্ষের ফেডারেল
ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আক্রান্ত। আমরা এই জায়গা থেকে খুব ক্যাটেগরিক্যালি বলছি, আজকের এই বৈঠকের সূচনা আগামী দিন ভারতবর্ষের রাজনীতির বুকে যে ফ্যাসিজম কায়েম করেছে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, কৌস্তব, আমরা তার বিরুদ্ধে দেখেছিলাম সলতে যে পাকানোর গত কাজ আজকে জুলাইয়ে যখন মমতা শুরু করেছে। বন্দ্যোপাধ্যায় দিল্লি আসেন এবং সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন, সেই সময় যে সখ্যের বাতাবরণ ছিল, এবং 21শে জুলাই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর জুলাই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় মোদী বিরোধী ঐক্যের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন এবং তিনি একাধিকবার বলেছেন যে কে লিডার হবে সেটা বড় কথা নয়, মোদী হটানোটাই মূল লক্ষ্য। কিন্তু তার পরবর্তীকালে যদি আমরা দেখি, জুলাইয়ের পরবর্তী সময় এতগুলো মাস কেটে গেছে, প্রায় বছর ঘুরতে চললো, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্ক যে স্তরে পৌঁছেছিল, যেভাবে তাদের তিক্ততা ছায়াপাত করেছে, এবং বারংবার তৃণমূল কংগ্রেস তাদের মুখপাত্রে হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সরাসরি বক্তব্য রাখতে গিয়ে বলুন, তারা কংগ্রেসের লিডারশিপ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন গত সপ্তাহে চিঠি পাঠালেন এই আজকের মিটিং নিয়ে, প্রাথমিকভাবে কংগ্রেস উষ্মা প্রকাশ করলো, কিন্তু তারপরও আজকে তিনজন প্রতিনিধি পাঠাতে হলো কংগ্রেসকে। এটা কি তোমাদের কম্পালশন? তোমরা বুঝতে পারছো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাকটাকে, সেটাকে ইগনোর করাটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে না? না না, কম্পালশনের কোনো ব্যাপারই নেই এখানে। একটা মিটিং কেউ ডেকেছে, সেখানে গেছে, দলীয় প্রতিনিধিরা গেছে, সেখানে অন্যান্য অনেক দলের প্রতিনিধিরা ছিল। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যেটা মৌপিয়াদি তুমি বলছিলে, সেটা হচ্ছে এটা একটা রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে একটা মিটিং, সেখানে যাওয়া, এটার সাথে কোনো এর বাইরে কিছু নেই। আজকে তৃণমূলের যে মানে অভিমুখটা, যেটা অ্যাটাকের যে অভিমুখটা, আমরা দেখতে পারি যে ইডি ডাকে বেরিয়েছে, ইডি অফিসের বাইরে কালো জামা পরে ভালুক নাচ হয়, কংগ্রেসকে গালাগালি করে। তো এখন এই যে অভিমুখটা, যে অ্যাটাকের যে অভিমুখটা, জায়গায় জায়গায় গিয়ে কংগ্রেসের ভোট কাটা, এই জায়গা থেকে তো ইন্টেনশন একটা স্পষ্ট করতে হবে। এই মিটিংয়ের সাথেই বাকি জিনিসগুলোর কোনো নেই। রাহুল গান্ধী যেটা বারবার বলেছেন, আমাদের দলের যিনি নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এরা বিভিন্ন সময়তে একটা জিনিস বলেছে যে আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই করার ইন্টেনশনটা অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার। এটা বাকি যে রাজনৈতিক দল যারা সকল, যারা সেই নিজেদেরকে ইন্টেনশন নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে গত কয়েক বছরে কংগ্রেস বিজেপির কাছে শুধু হেরেছে, আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার কাছে 2021-এ বিজেপি পরাস্ত হয়েছে। মৌপিয়াদি মুখে বলা আর কাজে করার মধ্যে গোয়াতে তৃণমূলের রোল, ত্রিপুরায় তৃণমূলের রোল, বিভিন্ন রাজ্যে যে রোল, প্রাথমিক উষ্মা কেন ছিল? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি নিয়ে তোমাদের মধ্যে উষ্মা ছিল? কেন তোমরা মনে করছিলে যখন সোনিয়া গান্ধীর নির্দেশে মল্লিকার্জুন খাড়গে তিনি উদ্যোগ নিচ্ছেন, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমন্ত্রণ? মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা একটা যদি তারপর জয়েন করলে কি ইনসিকিউরিটি থেকে? না না, কোনো ইনসিকিউরিটি, এটা আলাপ আলোচনার জন্য একটা মিটিং এ কোনো ডেকেছে কেউ, এটা তো ভদ্রতার খাতিরে। আজকে বিজেপিরও যদি কেউ কোনো কনস্ট্রাকটিভ কোনো আলোচনার জন্য একটা মিটিং ডাকে, যদি সেখানে কেউ যা অপরাধ তো কিছু না, একটা মিটিং হয়েছে, এর বাইরে অন্য কিছু না। আরে দূর বাবা, আমি তো বলছি তোমাকে, আমি আমার দলের, আরে আমি তোমাদের দলের মতন না, আমি আমার দলের স্ট্যান্ড পয়েন্টের বাইরে যাচ্ছি না, আমি জানি হোয়াট আই সে, হোয়াট আই, ঠিক আছে সেটা ফলো করো। আশ্চর্য কথা, আইসিসি কি বলো তোমার তোমার দলের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে তো কৌস্তব তুমি নিজেই প্রশ্ন তুলেছো কয়েকদিন আগে, যখন তুমি সিপিএম এ কবে যাচ্ছ? কৌস্তব তুমি নিজেই তো তোমার দলের স্ট্যান্ড পয়েন্ট নেই। এই যে তুমি বললে যে আমি দলের স্ট্যান্ড পয়েন্টের বাইরে যাই না, এক সেকেন্ড অরূপদা এক সেকেন্ড, আমার কৌস্তবের কাছে প্রশ্ন, এই যে তুমি বললে না যে আমি দলের স্ট্যান্ড পয়েন্টের বাইরে যাই না, দলের স্ট্যান্ড পয়েন্টকেই তো তুমি কোয়েশ্চেন করেছো, এবং যেটা সবাই খুব আলোচনা করেছে, খুব পজিটিভ ওয়েতেও আলোচনা করেছে, যে দলের মধ্যে তুমি প্রশ্ন তুলেছো দলের স্ট্যান্ড পয়েন্ট কি তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তুমি নিজে প্রশ্ন তুলেছো। এটা কংগ্রেসের এটা ইন্টারনাল ডেমোক্রেসি মারাত্মক। আমরা দলে এই প্রশ্নটা করতে পারি, এটা কোনো শিয়াল মশাইয়ের পাঠশালা নয় যে একজন হুক্কা হুয়া করে চিৎকার সেই তৃণমূল কংগ্রেসের ডাকে কংগ্রেস তিনজন প্রতিনিধি পাঠালো। না না, আমি তো বলছি আমাদের পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি। তুমি যেটা বলছো যে আমি প্রশ্ন করেছি, অবশ্যই এটা অন্য কোনো দল নয় যে এখানে প্রশ্ন করলে হয় মুখে সেলোটেপ বেঁধে দেবে না দল থেকে তাড়িয়ে দেবে। আমাদের সেই প্রশ্ন করার জায়গাটা আছে। আর এখানে মল্লিকার্জুন খাড়গে বলুন বা হচ্ছে গিয়ে জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালা যারা গেছে, দলের অনুমোদন নিয়ে গেছে, একটা মিটিংয়ে গেছে, এর সাথে অন্য কিছু। যদি তৃণমূলের, আমরা একটা জিনিস বলছি, বিজেপির আমরা যেমন বিরোধী, বিজেপির সমমনোভাবাপন্ন রাজনৈতিক দল, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ, তাদেরও আমরা বিরোধী। অরূপদা,
না না, সবচেয়ে বড় কথা কংগ্রেস এত ইন্টারনাল ডেমোক্রেসিতে বিশ্বাস, আজ দেখুন আজকের আলোচনার প্রসঙ্গ ডাইভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু কংগ্রেস এত ইন্টারনাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে যার জন্য G20 নেতারা প্রশ্ন করায় তার বাড়িতে গিট ছোড়া হয়। কদিন আগে আমরা দেখেছি কপিল সিব্বলের ঘটনা, আজকে তিনি বাইরে বেরিয়েছে, আজকে এই কাদা ছোড়াছুড়ি যাচ্ছি না। আজকে কুণাল ঘোষ সরকারের বিরুদ্ধে প্রশ্ন করলে মেরে প্রিজন ম্যানে তুলে দেয়, আমাদের দলে ইন্টারনাল ডেমোক্রেসিটা অত্যন্ত স্ট্রং। আরে বিজেপিকে সুবিধা, বিজেপিকে প্যানেলে সুবিধা করে দেওয়ার জন্য আমি জানি না আইনজীবী ন্যূনতম সেন্সটুকু যাদের নেই, কোন আলোচনার ম্যাগনিটিউডটা কোথায় যায়। আজকে কংগ্রেসের কেন শূন্য এই কৌস্তবদের জন্য, ছেড়ে দিন। আজকে মূল সমস্যাটার জায়গাটা কোথাও একটা। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো প্লিজ, পার্থদার কাছে আসবো। পার্থদা, আজকে আমরা দেখলাম CPIM যোগ দিল এই বৈঠকে, কি এক্সপেকটেশন আপনাদের এই বৈঠক থেকে? না মৌপিয়া, একটাই জিনিস আমি বলতে চাই যে দেখুন, যে দেশে যখন না যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, সাধারণভাবে দেখবেন সব পক্ষই দলমত নির্বিশেষে সরকারের পাশে গিয়ে দাঁড়ায়। আর ঠিক উল্টোটা ফাইনালি কি আপনারা লেসার ইভিল আর গ্রেটার ইভিলের মধ্যে? না, আমি আপনাকে বলছি যে যখন লেসার ইভিল কে গ্রেটার ইভিল সেটা বুঝতে পেরেছেন? যখন দেশের সরকার অবশ্যই বুঝতে পেরেছেন কে লেসার ইভিল কে গ্রেটার ইভিল। সেটাই আমার উত্তরটা শুনলে সম্ভবত বুঝতে পারবেন আর একটু পরিষ্কার হবে যে যখন দেশের সরকার দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন হচ্ছে যে সব রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেই সরকারের বিরোধিতা করা এবং সেই দর্শনের বিরোধিতা করা। এবং বিজেপি আজকে যে কাজটা করছেন, যে এই যে বুলডোজিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে কাজটা তারা করতে চলেছেন, করে যাচ্ছেন প্রত্যেক দিন, আমাদের এতদিনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সেটাকে ধ্বংস করছেন, সেটাকে রক্ষা করাই মৌপিয়া প্রথম এবং প্রধান কাজ। আপনি যদি বলেন একটা রেফারেন্ডাম আগামী দিনে যে কোনো ভোটে যদি হয়, তাহলে এইটাই হবে রেফারেন্ডাম, যে এই সংবিধানকে রক্ষা করতে কারা হচ্ছে উদ্যত আর কারা হচ্ছে এই সংবিধানকে ভাঙতে চাইছে। এইটাই টার্মস অফ রেফারেন্সে আজকের মানে আপনি এটা স্বীকার করছেন অন রেকর্ড যে তৃণমূল কংগ্রেস সংবিধানকে রক্ষা করতে, আমি আবার বলছি যে আমাদের ভারতবর্ষের যে বিরোধীরা সংবিধানকে রক্ষা করতে বদ্ধপরিকর, তাদেরকে বিজেপি বিরোধী জায়গায় আসতেই হবে। এখনো চলার পথ বাকি, লোকসভা ইলেকশন পর্যন্ত প্রত্যেককেই অগ্নি পরীক্ষা দিতে হবে। আমি স্বীকার করছেন তো অন রেকর্ড যে তৃণমূল কংগ্রেস সংবিধানকে আপহোল্ড করার ক্ষেত্রে সংবিধানের প্রত্যেকটা যে না সিপিএম এর সাথে আমাদের লড়াই থাকবে, সিপিএম এর লড়াই থাকবে রাজ্যে। এবার বলছি রাজ্যে যে ঘটনা ঘটছে, রাজ্যে হচ্ছে যে তৃণমূলের যে শাসন এবং রাজ্যে রাজ্যে বাস্তবতাগুলো এতটাই পারাক যে এখানে তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে গেছে আজকের বামেরা। কেন আজকের আমাদের বিজেপির প্রতিনিধিকে 2 মিনিটের মধ্যে 1.5 মিনিট খরচ করতে হচ্ছে? কারণ এখানে বামেরা দ্বিতীয় শক্তি হচ্ছে, কারণ বিজেপি তৃতীয় শক্তিতে পরিণত হচ্ছে। ফলে এখানে ইস্যুটা হচ্ছে অনেক বেশি। আমি দেবজিৎ নিশ্চয়ই বলবো মৌপিয়া যে 4120টা এমএলএ, 543টা এমপি, 233টা রাজ্যসভার এমপি ভোট দেবে। ভোটের ফলাফল দেবজিৎ যদি আগে থেকে জানে যে কি হবে, কারণ তারাও তো এটা ভোট ম্যানিপুলেট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। রাষ্ট্রপতি নির্বাচনে তারা মাঠে কিভাবে নামে সেটাও দেখার। আর বিরোধীদের দায়িত্ব যে সেই বিজেপির যে চক্রান্ত সেটাকে হচ্ছে যে আমি বলছি একটা সেকুলার দেশ গঠনের একটা রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি তৃণমূলেরও না, বিজেপিরও না, সিপিএমেরও নয়, ভারতবর্ষের একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রপতি তৈরি করা লড়াই। মৌপিয়াদি, এই এতক্ষণ ধরে যে আলোচনা হলো, আমি 1.5 মিনিট আর 1 মিনিট বোধহয় 2.5 মিনিট বলতে পেরেছি। বাকি সময়টা বিভিন্ন দলের প্রতিনিধিরা এখানে বললেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা এবং তাদের কথোপকথন, সেটাতেই দর্শকরা এবং তোমার কাছেও স্পষ্ট যে কিরাম ধরনের জোট হতে চলেছে এবং কিরাম জোট হচ্ছে। এখন সিপেমূল ফিশ ফ্রাই জোট, আমাদের তো বিজেমূল রোড শুনতে হয়, আমাদের তো রোজ শুনতে হয় সিপিএম এর কাছ থেকে আমরা বিজেমূল, এটা তো ফিশ ফ্রাই জোট। কারণ তৃণমূল বলে না রামবন, তৃণমূলও তো একই কথাই বলে। এই দেখো মৌপিয়াদি, তৃণমূলও বলে, রামবন বলে, এরকম বলে। এটা তো রাজ্যের পরিস্থিতি, আপনি ন্যাশনাল লেভেলে আসুন। আমি বলছি পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি পপকর্নের অর্ডার দাও। এখন বসে বসে বাকিরা বলুন, আমার না বলাই ভালো, আমি এইসব দেখতে পাবো, এরকমই চলবে। 1 মিনিট বলেনি শেষ করো, বলেনি আমরা না না উত্তরটা দেবো, শুনতে পারবে তো? প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার, যেটা তোমাদের নেই। তোমরা এইখানে দাঁড়িয়ে বিধানসভায় যে জিনিসটা আমাকে বলতে দাও আগে, যে শিষ্টাচারের কথা এখানে তৃণমূল মানে না। আমাদের বিধানসভায় আমাদের প্রত্যেকটা কার্যকর্তা, প্রত্যেকটা বিধানসভার বিধায়কের অত্যাচার করা হয় এবং আমাদের এখানে সিপিএম, বিজেপি,
কাছে আসবো, এক সেকেন্ড। আমি অরূপদা এবং দেবজিৎ দুজনকে বিরত করছি। আমি একটু রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, আজকের যদি আমরা এই মিটিংয়ের নির্যাস ধরি, খুব সিগনিফিকেন্ট যে 17টা দল একসঙ্গে রেজলিউশন নিচ্ছে, সর্বসম্মতিক্রমে প্রার্থী দেওয়া হবে। এটা নিঃসন্দেহে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বড়, কিন্তু এটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় সেই পথটা কতটা মসৃণ দেখছেন? নাকি এর আগে আমরা বিজেপি বিরোধী জোটের যে অবয়বটা বারবার কখনো জোরালো হতে দেখেছি, কখনো একটু ফিকে হয়ে যেতে দেখেছি, আবারও তারই পুনরাবৃত্তির সম্ভাবনা? না, দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার যে আপনাদের প্রতিনিধি জ্যোতির্ময় বোধহয় তার নাম, সে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিজেপির সঙ্গে বিরোধীদের পার্থক্য বোধহয় 31,000 ভোটের, খুব সামান্যই ভোট। রাষ্ট্রপতি নির্বাচনের কি ফলাফল হতে চলেছে আমরা সবাই জানি, কিন্তু আজকের মিটিংটা রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে নয়। আমার ধারণা আজকের নির্বাচন 2024 কী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 17টা দলকে যেভাবে ডাকলেন, সবাইকে নেতৃত্ব দিলেন, বামেদেরও রাজি করালেন, মোটামুটি এটা পরিষ্কার 2024-এ বিজেপি যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, সবে বামেরাও, আজকের পার্থদা আছেন তো, বামেরাও মোটামুটি মেনে নেবে যে 24-এর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন প্রধানমন্ত্রীর প্রার্থী। তো আজকের মিটিংটা রাষ্ট্রপতির মিটিং নয়। 2024-এ বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে প্রধানমন্ত্রী হবে সেই সিদ্ধান্ত। অর্থাৎ বিজেপি বিরোধী শক্তির স্টিয়ারিং হুইল কার হাতে থাকবে, সেটাই কি আজকের মিটিংয়ের আসলে তার সুপ্ত যে প্রসঙ্গ, সেই সুপ্ত প্রসঙ্গ? ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি, এই প্রসঙ্গে ফিরে আসছি আপনার রায় নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনার রায়, নয়াদিল্লি থেকে সরাসরি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিজয় চৌক, তার ঠিক পেছনেই রাইসিনা হিলস, এবং সেই আলোকজ্জিত রাইসিনা হিলস, দূরে রাইসিনা হিলস, এবং সেই রাইসিনা হিলসের চাবিকাঠি কার হাতে থাকবে সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নানান নাম ঘোরাফেরা করছে, কিন্তু এখনো পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি, না সরকার পক্ষের তরফ থেকে না বিরোধীদের তরফ থেকে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক কনস্টিটিউশন ক্লাবের, সেই বৈঠক এবং তার তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করছি। আজকের এই বৈঠকের পর আরও একটি বিষয় রাজনৈতিক মহলে উঠে আসছে, যে যেমন একটু আগে রাজাগোপাল বাবু বলছিলেন যে আসলে কি রাষ্ট্রপতি নির্বাচন, নাকি রাষ্ট্রপতি নির্বাচনকে ছাপিয়ে একটা বৃহত্তর প্রেক্ষাপটে আজকের এই মিটিংয়ের তাৎপর্য। এবং সেখানে দাঁড়িয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ডাকলেন এবং সেই মিটিংয়ে 17টি রাজনৈতিক দল এক মঞ্চে এলো, তারা সর্বসম্মতভাবে একটা প্রস্তাব নিল, একটা সিদ্ধান্ত নিল, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি তাহলে চাণক্য হতে চলেছেন ভবিষ্যৎ জাতীয় রাজনীতির? সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 জুন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর দফতরে পৌঁছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। বুধবার বিকেলের মতো রাজধানীর রাজনীতির অলিন্দে ঘুরে ফিরে আসছে একটি প্রশ্ন। মমতার চিঠিতেই জাতীয় রাজনীতির মোড় ঘোরার সম্ভাবনা? রাজনৈতিক মহল কিন্তু এমনি এমনি প্রশ্ন তুলছে না। মমতার চিঠি ও তার প্রেক্ষিতে 17 বিরোধী দলের বৈঠকে কি এই প্রশ্নের আবহ তৈরি করে দিল? রাজনৈতিক মহলের বড় অংশ সেটাই জানাচ্ছেন। তারা মনে করাচ্ছেন কংগ্রেস বিভিন্ন দলের সঙ্গে কথা চালালেও বিরোধীদের একসাথে আনার চেষ্টা করেনি। রাষ্ট্রপতি ভোটকে কেন্দ্র করেই প্রথম প্রকাশ্যে এক টেবিলে এলো অধিকাংশ বিরোধী দল। মমতার ডাকে মাত্র 4-5 দিনের মধ্যে একসঙ্গে বসল 17টি বিজেপি বিরোধী দল। রাজনৈতিক বাধ্যবাধকতা ও রাজ্য রাজনীতির সমীকরণের বাইরে গিয়েই বৈঠকে যোগ দেয় বেশ কয়েকটি রাজনৈতিক দল। अब पहले कभी नहीं देखा अखिलेश और मुफ्ती जी, all they came this meeting. So there are so many party, even CPM, CPI, RSP, Congress, the Shiv Sena, the DMK, like this so many party, NCP, Trinamool Congress, all they were there. গত বিধানসভা ভোটের পর থেকেই জাগো বাংলায় ও বিভিন্ন সভায় কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে আসছে তৃণমূল কংগ্রেস। এমনকি এই বৈঠক নিয়েও কংগ্রেসকে এড়ানোর অভিযোগ উঠছে। তারপরেও তৃণমূলের ডাক ফেরাতে না পেরে প্রতিনিধি পাঠালেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। মমতার বৈঠক নিয়ে আপত্তি জানিয়েও যোগ দেয় সিপিএম। কংগ্রেসের অন্দরে প্রশ্ন থাকলেও হাজির ছিলেন কংগ্রেসের প্রতিনিধি। ইদানিংকালে রাজধানীর বুকে বিরোধীদের এই ঐক্য প্রদর্শনের ছবি খুব একটা দেখা যায়নি।
রাজনৈতিক মহলের বড় অংশের বক্তব্য, বুধবারের ঘটনা প্রবাহই দেখিয়ে দিল জাতীয় স্তরে বিজেপি বিরোধী মুখ হিসেবে অন্যদের থেকে এগিয়ে তৃণমূল নেত্রী। বিজেপি বিরোধী দলগুলোর একটি বড় অংশই মমতার পাশে থাকার ব্যাপারে ইতিবাচক। বুধবারের বৈঠকে অধিকাংশ বিজেপি বিরোধী দলকে একসাথে আনার ক্ষেত্রে সবটাই কি মসৃণ হলো? মমতার ডাকে বৈঠকে যোগ দেয়নি বিজেপি, আম আদমি পার্টি ও টিআরএস এর মতো কয়েকটি দল। So only 1-2 party may be left out because they have some reason, maybe they are busy or sometimes. মমতা ব্যানার্জির মিটিংটা এত ইরেলিভেন্ট, সেই জন্য সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী এই তিনজনের কেউ যায়নি। কিছু ক্লার্ককে পাঠিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী। রাষ্ট্রপতি নির্বাচনের পরও একজোট হয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া নিয়েও সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। 2021-এর 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই এই বার্তাই দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এক বছর পর সেই পথে হাঁটার ইঙ্গিত দিল বিরোধী রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি কৌস্তবের কাছে এখানে আসবো। কৌস্তব, এটা অস্বীকার করতে পারো যে আজকে অন্তত জাতীয় রাজনীতির প্রেক্ষিতে যে চিত্র দেখা গেল, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী শক্তির স্টিয়ারিং হুইল কার হাতে থাকবে এই প্রশ্নটায় অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লা যে অনেকটা ভারী, সেই বার্তাটা পাওয়া গেল। না না, সে আমাদের মাথা ব্যথা নেই ড্রাইভারি করার ব্যাপারটা, কে ড্রাইভারি করতে ইচ্ছুক এটা নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। আমি যেটা বলছিলাম মৌপিয়াদি, একটা জিনিস, ইন্টেনশনটা খুবই স্পষ্ট মাথা হওয়া ব্যথা দরকার। আছে, একদমই খুবই মাথা ব্যথা একদমই আছে। নেই। আমি বলছি যেটা আগেও রাজাগোপাল বাবু বললেন যে আসলে 2024-কে লক্ষ্য রেখে এই নির্বাচন, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যখন সোনিয়া গান্ধীর নির্দেশে মল্লিকার্জুন খার্গে উদ্যোগ নেবেন করছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিলেন এবং তিনি বিজেপি বিরোধী এতগুলো শক্তিকে তিনি একজোট করলেন। বলতে পারো যে তোমাদের কোনো মাথা ব্যথা নেই? আমি বলি এবারে, আমি ইন্টেনশনের কথাটা কেন বলছি। আগেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বিজেপি বিরোধী শক্তিদের কথা, ঐক্যবদ্ধ হওয়ার কথা, কিন্তু যখন কাজ করার মানে যখন জিনিসটাকে মানে খাতায় কলমে দেখানোর বিষয় এসছে, তখন দেখা গেছে গোয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা গিয়ে ভোট কেটেছে, ত্রিপুরাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা ভোট কেটেছে, মেঘালয়তে কংগ্রেসের লোক ভাঙাচ্ছে। তা আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আজকের মিটিংটা তো স্কিপ করতে পারতে। আমি তো বারবার আজকের মিটিংটা তো স্কিপ করতে পারতে। আচ্ছা, মিটিং এ যাওয়া, একটা মিটিং এ যাওয়া, সেখানে কি আলাপ আলোচনা হয়েছে, মিটিং এ গেছে, কিন্তু তার মানে কংগ্রেস, তৃণমূল বা অন্যান্য সমস্ত রাজনৈতিক দল, বন্দ্যোপাধ্যায়ের ডাকে 17টা দল এসেছে, কি হতো তোমরা একটা মিটিং ডাকতে, 17 থেকে এক কম কংগ্রেস, 16 বেশি দল। আমরা রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী, আমরা রাজনৈতিক স্টিয়ারিং হল কংগ্রেসের হাতেই আছে। আমরা রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী, রাজনৈতিক শিষ্টাচার মেনে কেউ মিটিং ডেকেছে, আমরা মিটিং এ গেছি, এটাকে এখনই কোনো একটা কনক্লুসিভ জায়গায় আনার কোনো ব্যাপারই নেই। বারবার বলছি ইন্টেনশন স্পষ্ট হওয়া দরকার। বিজেপি বা বিজেপির সমমনোভাবাপন্ন কোন রাজনৈতিক দলের সাথে কংগ্রেস কোন রকম কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রাখবে না। মপি, আমি আবারও বলছি, আজকের দিনটা এমন একটা দিন যেখানে সর্বভারতীয় স্তরে বিজেপিকে রক্ষার বিষয়ে একটা জায়গায় সব দল ঐক্যমত্য হচ্ছে। আজকে আমরা প্রশ্ন তুলতেই পারি যে ধরুন আম আদমি পার্টির মতো দল বলছে যে কংগ্রেস যেখানে প্রতিনিধি থাকবে সেখানে তার থাকবে না, টিআরএস বলছে, আরও অনেক দল রয়েছে, কিন্তু আবারও বলছি এখানে লড়াইটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান বাজবে কি বাজবে না। আজকে যেরকম দেবজিৎ প্রশ্ন করছে যে তৃণমূলের সাথে এই যে জোটটাকে ব্যঙ্গ করছে, এটা তো ঘটনা 2014 সালে বিজেপির যত শরিক ছিল আজকে তার থেকে প্রায় 8 থেকে 10টা শরিক বেরিয়ে গিয়েছে। এটাও তো আজকে লড়াইটা এমন একটা জায়গায় রয়েছে যেখানে বিজেপিও একক সংখ্যায় কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন জিততে পারবে না। বিজেপিকেও অন্য দলের উপর নির্ভর করতে হচ্ছে। এর আগের বার আমরা দেখেছি 2017-র ক্ষেত্রে আমরা দেখেছি বিজু জনতা দলের উপর নির্ভর করতে হচ্ছে, ওয়াইএসআর এর উপর নির্ভর করতে হচ্ছে। আজকের দিনে তো সবচেয়ে বড় কথা, বিজেপি কতটা ডেসপারেট আপনি দেখুন। বিজেপির রাজ্যসভার সাংসদ 100 পেরিয়ে গিয়েছিল, আজকে কমতে কমতে 91, তার মধ্যে 3টে সাংসদ ভোটে কারচুপি বলা যায়, কায়দা করে কৌশল করে বিজেপি জিতেছে, নইলে বিজেপির সাংসদ সংখ্যা আজকে 88-তে এসে দাঁড়াতো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির মধ্যে অশনি সংকেত আছে বলেই রাজনাথ সিংকে ফোন করে জানতে হচ্ছে যে বিরোধীদের প্রার্থীকে। ঠিক এই জায়গাটাতেই আজকে কিন্তু 2024 মূল লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানো। যেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি ধন্যবাদ জানাবো বামপন্থীদেরও, যে একটা জায়গায় সবাই সহমত হয়েছে। মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে আপনারা যে ফোন করছেন, সরকার পক্ষের প্রস্তাব কে, সরকার পক্ষের প্রস্তাব কি, কোন নাম সরকার পক্ষ ভাবনা চিন্তা করছে, তিনি তো দেননি বা দিতে পারেননি। সরকার পক্ষ কি ভাবছেন কি ভাবছেন না সেটা যখন সরকার পক্ষ বলবেন তখন সবাই জানবেন
এবং তিনি যখন রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা তাহলে হিলসে ফোনটা করার যাবেন, কি মানে ছিল? তিনি যখন রাইসিনা হিলসে যাবেন তখনও সেটাই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। যেটা বলি সেটা হচ্ছে এই যে অরূপদা যেটা বললেন, পার্থদা যেটা বললেন, যা ওরা সবাই মিলে যেটা বলছেন আমাদের সামনে, সেটা খুব পরিষ্কার। একটা হচ্ছে বিজেপি বিরোধিতার জন্য সবাই একজোট হও, কোনো বিচারধারার বিরোধিতা নয়। প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকের দিকে আঙুল তুলে আছে। সিপিএমের দিকে তৃণমূল আঙুল তুলে আছে, সিপিএম তৃণমূলের দিকে আঙুল তুলে আছে, এবং তার সঙ্গে কংগ্রেসেদের দুজনের প্রতি আঙুল তুলে রয়েছে, যদিও কৌশলগত নাকি সমঝোতা হচ্ছে। সুতরাং এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ওনারা কি করবেন, ওনারা করুন। আমি যেটাতে আশান্বিত, যেটাতে আমি ভালো ফিল করছি, ফিল গুড, সেটা কি যে এতদিন ধরে এই যে জোটটা, সেটা আমরা লোককে বিশ্বাস করাতে পারতাম না। কোনো মানুষ চট করে বিশ্বাস করতে পারতেন না যে যেখানে বর্ধমানে মার সামনে ছেলেকে কুপিয়ে খুন করে যে গল্প বা যে ঘটনা ঘটেছিল, তার রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল বলে অনেকে বলেন, তার জন্য কমিশন বসিয়েছে তৃণমূল, এবং উল্টো দিকে যে কংগ্রেসের আন্দোলনে হাত চিহ্নে ভোট দিয়েছিল বলে যারা হাত কেটে নিয়েছিল, তারা বলতে দাও প্লিজ, পুরনো কাসুন্দি ঘাটতে রাজি নয়, ওরা এখন একজোট হবে। তাহলে তোমার এই চ্যানেলে বসে যেভাবে আক্রমণ করছে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে, এবং সিপিএম এদের দুজনকে এবং এরা সিপিএম কে, তারপরে এই জোট আমি তোমাদের কাছে জানতে চাইছি আলিবাবা 40 চোর দেখতেন আমার ঘটনা চক্রে আজকে তোমাদের এখানে যে দেখানো হচ্ছে, প্লিজ প্লিজ আমি বলিনি, আজকে এখানে 24 ঘন্টা চ্যানেল আমরা দেখছি যে সম্ভাব্য প্রার্থী হিসেবে গোপাল কৃষ্ণ গান্ধীর নামটা উঠে আসছে। আজকে এটা ঘটনা মানে সমাপ্ত না, শুধু তার নাম আসেনি, ফারুক আব্দুল্লাহর নাম এসেছে তোমাদের পক্ষ থেকে যতদূর জানি। জ্ঞান দিচ্ছিল, না বললাম, শুনুন না, ফারুক আব্দুল্লাহকে বসিয়ে দেওয়া রাইসিনা হিলসে শাহরুখ খানকে এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বসানো তো নয় গো। সমাপতন এখানে এই যে একটা জায়গায় দাঁড়িয়ে কোথাও যারা মহাত্মা গান্ধীকে যারা আদর্শ মনে করে সেই শক্তিটা এক হচ্ছে, আর উল্টো দিকে গডসের শক্তি এক হচ্ছে। তাতে কি হয়েছে? সেটা কংগ্রেস তো বলছে ভুলে যাও, আমি জানি না, হাত কেটেছিল আন্দোলনে, উত্তরাধিকারীরা কাটা হাতে ভোট নাই, হাত কেটেছিল আন্দোলনে, ভুলে যাও। কংগ্রেস তো বলছে, কংগ্রেস বলছে ভুলে যেতে, এখানে লক্ষণীয়ভাবে কংগ্রেসের প্রবক্তা বলছেন পুরনো কাসুন্দি ভুলে যাও, যেখানে হাত কেটে দিয়েছিল আন্দোলন ভুলে যাও, আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাবো। পার্থপ্রতিম বাবু, দেবজি, তিনজনকে আমি থামতে বলবো, কারণ আমি দূরে রয়েছি, আমি তিনজনকে থামতে বলবো, আমি দূরে রয়েছি। আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাবো। পার্থপ্রতিম বাবু, না মৌপিয়া, একটাই জিনিস আমি বলতে পারি, যে আপনি লার্জার ইভিলের গল্পটা বলছিলেন, এটা তো ঠিকই যে কোন পরিস্থিতিতে পড়লে, এটা তো বাংলাতেও চালু কথা আছে যে বাঘে গরু তো একসাথে জল খায়, এটা তো বাংলায় শোনা আছে। ফলে এই যে বিজেপি নামক বিপদটা, যেটা অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী যখন বলেন যে পোশাক দেখে আন্দোলনকারী চেনেন, ফলে সেই রকম একটা দেশের প্রধানমন্ত্রীর যে কোনো কৌশল, আমি জানি যে রাষ্ট্রপতি ইলেকশন দিয়ে দেশের সরকার পরিবর্তন হবে না, কিন্তু হ্যাঁ, কিন্তু সরকার পরিবর্তন 2021 এটা করলেন না কেন? 2021 তৃণমূল কংগ্রেসকে আরো স্ট্রং করলেন না কেন? আমি আবার বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে পরিস্থিতিগুলো আলাদা, এবং এখানে আপনার প্যানেলে যে চারজন বসে আছে, চারটে আলাদা আলাদা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে, তাদের রাজনৈতিক স্বার্থ আলাদা, তাদের রাজনৈতিক দর্শন আলাদা, এর মধ্যে দাঁড়িয়েও কখনো ঐক্যমত হচ্ছে, কখনো ভিন্নমত হচ্ছে, সেটা রাজনৈতিক পরিস্থিতিতে ঠিক হয়। পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানো, বিজেপিকে হারানো, এটাই বামপন্থীদের কাজ। পশ্চিমবঙ্গে ইনফ্যাক্ট বেশ কিছু ভুল স্টেপ নিয়ে 60 থেকে আপনারা যেখানে এসে আজকে দাঁড়িয়েছেন, যে গ্রাউন্ডটা 60 জন সাংসদ থেকে আজকে যেখানে এসে দাঁড়িয়েছেন, তাই অ্যালিয়েনেটেড হয়ে যাওয়ার ভয়। সরি, আরেকবার বলুন। আসলে কি অ্যালিয়েনেটেড হয়ে যাওয়ার ভয়? না, নো অ্যালিয়েনেশন। মৌপিয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইউপি ওয়ানের সময় 60 জন সাংসদ থেকে আজকে যেখানে এসে দাঁড়িয়েছেন, অ্যালিয়েনেটেড হয়ে যাওয়ার ভয়, যে কারণে আজকে গেলেন।
এটা আপনি বলতে পারেন এটা একটা থিওরিটিক্যাল প্রপোজিশন বলেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর যারা বিরোধী হিসাবে বিজেপি এসেছিল, ডু ইউ থিঙ্ক তারা বিরোধী আছে? তারা কি 2 নম্বরে আছে? তারা তো শক্তি ক্ষয় হচ্ছে। ফলে এখানে বামেরা উঠে আসছে বলেই এই গাত্রদাহ কিন্তু বিজেপির সবচেয়ে বেশি হয়েছে। আমি বলছি যে বিজেপিকে সরানো এবং তৃণমূলকে সরানো এই রাজ্যে এই লড়াই একসাথে চলবে, কিন্তু দেশে বিজেপিকে ঠেকানোর জন্য আমি বলছি যে কোনো প্রচেষ্টা সেটা করতে হবে। আমি বলছি যে সেই চেষ্টারই একটা অংশ রাষ্ট্রপতি নির্বাচন। এইটা না, তাহলে সেটা কিরম ভাবে হবে? রাজাগোপাল বাবু, আপনি যেরকমটা বললেন আগের পর্যায়ে যে আসলে রাষ্ট্রপতি নির্বাচন না, রাষ্ট্রপতি নির্বাচনকে উপলক্ষ করে একটা বৃহত্তর প্রেক্ষিতে আজকের এই বৈঠক, যার সিগনিফিকেন্স জাতীয় রাজনীতিতে সেটা অনেক সুদূর প্রসারী। সেখানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোলটা সেটা কি এই প্রশ্নটার জন্ম দিচ্ছে না যে এই বিজেপি বিরোধী শক্তির ফোরফ্রন্টে কে বা কারা থাকবেন, সেই জল্পনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আজকে পাল্লাটা আরো খানিকটা ভারী হলো? হ্যাঁ দেখুন, মানে আমি খুব ছোট করে বলি যে ইন্দিরা গান্ধী যখন বেশ কিছু বছর রাজত্ব করেছিলেন, 7-8 বছর রাজত্ব করার পরে দেখা গেল তার শক্তি ক্রমশ ভারতবর্ষে বিস্তার করছে। সব রাজনৈতিক দলগুলো মনে করলো যে এক হওয়া দরকার। তখন কিন্তু উদ্যোগ নিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ, এবং একটা দল তৈরি হলো, সব দল, বিজেপিও সেখানে চলে গেল, জনতা দল তৈরি হলো, বামেরা গেল না। এবারে ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী অনেকদিন রাজত্ব করেছেন, সব রাজনৈতিক দল মনে করছে আমাদের বুঝি অস্তিত্ব বিপন্ন হতে পড়েছে। এখানে কিন্তু জয়প্রকাশ নারায়ণ নেই, এখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং জয়প্রকাশ নারায়ণ 1977 সালে যে ভূমিকা পালন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ভারতবর্ষের রাজনীতিতে এরকম একটা মানুষের প্রয়োজন আছে। উনি নিজেই সেখানে উদ্যোগ হয়েছেন, হয়তো নিজের নামই প্রস্তাব করে ফেলবেন প্রধানমন্ত্রী হিসাবে। আর বেশি দিন বাকি নেই, 24 পরিষ্কার বোঝা যাচ্ছে 24-এর জন্য যেভাবে চলছে এখন অস্তিত্বের লড়াইয়ে সব রাজনৈতিক দল এক হতে চেষ্টা করছে, এবং বোঝাই যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ মাত্র। দেখা যায় কতটা ফাইট তারা দিতে পারে। যদি তারা একটা ভালো ফাইট দিতে পারে তাহলে বোঝা যাবে 24টা বিজেপির বিরুদ্ধে একটা ভালো লড়াই হতে চলেছে। কিন্তু সেটা যদি না হয় তাহলে বোঝা যাবে। আমি একদম শেষ পর্যায়ে আলোচনা নিয়ে আসবো, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমরা একদম শেষ পর্যায়ের আলোচনায় চলে এসেছি। আমি একদম এক সেন্টেন্সে প্রত্যেক স্পিকারের কাছে যাব যে আজকের বৈঠকটাকে তারা চুম্বকে কিভাবে বর্ণনা করবেন। প্রথমে আমি যাব পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। পার্থপ্রতিম বাবু, একদম এক সেন্টেন্সে। মৌপিয়া, আমি আগেও বলেছি যে ভারতবর্ষের সংবিধান রক্ষার লড়াই, এই লড়াই শুরু হয়েছে, এক সেন্টেন্সে উত্তর চাই। ওকে, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা থাকছেন বা থাকছেন না তার একটা নির্ণায়ক পরীক্ষা আজকের থেকে শুরু হলো। আমরা এই ভবিষ্যতের জন্য অপেক্ষা করছি। অরূপদা, 21 तो सिर्फ झांकी है, 24 अभी बाकी है। 21-এ বাংলা দেখিয়েছে, 24-এ গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধ বিজেপিকে হারাতে। দেবজিৎ, এইসব বলে কি হবে? যখন হবে তখনই দেখা যাবে। তার আগে পপকর্নটা থাক। কৌস্তব, মুখ আর মুখোশ দুটো তফাৎ যদি গুছিয়ে আসতে পারে তখন দেখা যাবে। মিটিং হয়েছে, এর বাইরে কিচ্ছু না। পিসিসি আর এআইসিসি তফাৎটা যেন বুঝে যায়। মুখ আর মুখোশ কার? মুখ আর মুখোশ পিসিসি আর এআইসিসি। আরে তৃণমূলের আজকে নিজেদের বলছি তো, ওর বক্তব্য তাদের কেউ কিচ্ছু না, বললাম তো আমি। ওর বক্তব্য আমি যদি আমার বক্তব্য করে ডিফারেন্স থাকে, কয়েকদিন আগে আঞ্চলিক দলগুলোর বিচারধারা নিয়ে তো রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন। কৌস্তব, রাহুল গান্ধী নিজে কি বলেছেন? থেকে বেরোতে পারেনি এখন। আরে দূর বাবা, ইডির থেকে বেরোতে পারেনি। তোমাদের মতো নেই না যে পেট ব্যথা, মাথা ব্যথা, কিছু জিনিস মাথায় উঠে যায়, এরকম ব্যাপার আমাদের নয় তো। চোখে চোখ রেখে মোকাবেলা করছে, করবে। ওই উডবান ওয়ার্ডে গিয়ে শুয়ে থাকতে হচ্ছে না, রাজাগোপাল বাবু, চুম্বকে আজকের বৈঠক। আমি একটা কথাই বলবো যে আজকের এই মিটিং থেকে মোটামুটিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে ভারতবর্ষের বিরোধী নেতৃত্বের চাবি ওনার হাতেই রয়েছে। আপনারা এখানেই শেষ করবো। সবাইকে অনেক ধন্যবাদ। অর্থাৎ এই রায়সিনার চাবিকাঠি সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে। প্রথম রাউন্ডের শেষে অনেকেই এই বক্তব্যটাকে
স্বীকার করছেন। আবার ডেফিনেটলি অনেকের প্রশ্ন রয়েছে যে আসলে কি বিরোধী জোট সেটা সোনার পাথরবাটি। সামনের সপ্তাহে আরও একবার বৈঠক হওয়ার কথা, যখন পরের যদি শরদ পাওয়ার তিনি সম্মত না হন, অন্য সম্ভাব্য নামগুলো নিয়ে আলোচনা হবে। সেদিকে আমাদের নজর থাকবে যে প্রথম রাউন্ডের এই সাফল্যটা সেটা পরবর্তীকালে ধরে রাখা যায় কিনা, সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর দেবে রাইসিনার অগ্নি পরীক্ষায়। শেষ করছি এখানেই, দেখতে থাকুন জি 24 ঘন্টা।